বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে জুলাই থেকে এপ্রিল এই 10 মাসে দেশে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে 5,822 কোটি ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 6.2% বেশি। গত অর্থবছরের প্রথম 10 মাসে আমদানি ছিল 54.80 বিলিয়ন ডলার। খাত সংশ্লিষ্টদের মতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি, কাঁচামাল আমদানিতে অতিরিক্ত ব্যয় এবং রপ্তানির তুলনায় আমদানি দ্রুত বাড়ায় বৈদেশিক বাণিজ্যে বড় ঘাটতি তৈরি হয়েছে। এতে অর্থনীতিতে নতুন করে চাপ ও উদ্বেগ দেখা দিয়েছে। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 10 মাসে দেশের পণ্য বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 22 কোটি 21 লাখ ডলারে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 22% বেশি। অন্যদিকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চূড়ান্তভাবে বের হয়ে যাওয়ার পর উন্নত দেশগুলোতে বিদ্যমান শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা হারাবে বাংলাদেশ। এর ফলে দেশের সম্ভাব্য 17.5 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় ঝুঁকিতে পড়তে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ইতিমধ্যে বাজার ও পণ্য বহুমুখীকরণের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। ভ্যালুর বাইরে কোনো পণ্যের মধ্যে যদি এরকম কোনো দুর্বলতা থাকে যেটিতে বেশি পাচার হয়ে যাচ্ছে, এটি একটি স্টাডি গবেষণার বিষয়। মাননীয় স্পিকার, এটি শুনতে বা বলতে যেরকম সোজা মনে হয়, হাজার হাজার পণ্য বাংলাদেশে আসে এবং বাংলাদেশে পণ্য এবং সেবা মিলে, আমি একটা ধারণা দেওয়ার জন্য বলছি, গত বছর আমাদের আমদানি ছিল 67 বিলিয়নের মতো। 67 বিলিয়নের আমদানির মধ্যে এবং 55 বিলিয়নের রপ্তানির মধ্যে, তার মানে প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয় এবং একটা গবেষণাধর্মী কাজ। মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের প্রথম 100 দিনে হত্যা, অপহরণ, ছিনতাই ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র তুলে ধরে তিনি সংসদে ঝাঁঝালো বক্তব্য দেন। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 71 বিধিতে দাঁড়িয়ে তিনি এসব মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। রুমিন ফারহানা টিআইবির একটি প্রতিবেদনের পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, সরকারের প্রথম 100 দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে। তার বক্তব্য অনুযায়ী শুধু মার্চ ও এপ্রিল মাসে দেশে 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি এবং 196টি অপহরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই পরিসংখ্যান দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে এবং নাগরিকদের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি, সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেয়া পরিসংখ্যানে দেখা যায়, মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত বগুড়া বিমানবন্দরকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার উপযোগী করতে নেওয়া হয়েছে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা। প্রায় 3000 কোটি টাকা ব্যয়ে রানওয়ে সম্প্রসারণ, আধুনিক টার্মিনাল নির্মাণ এবং আন্তর্জাতিক মানের নেভিগেশন সুবিধা স্থাপনের উদ্যোগ হাতে নিয়েছে সরকার। প্রকল্পের আওতার মাস্টার প্ল্যান প্রণয়ন, রানওয়ে ও পেভমেন্ট ডিজাইন, টার্মিনাল ভবনের নকশা এবং অন্যান্য কারিগরি সহায়তার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মান বজায় রেখে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বিমানবন্দরটি উত্তরাঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।
বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন নাসা গ্রুপের প্রায় 500 শ্রমিক। শ্রমিকদের অবস্থান নেওয়ার পর ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আর আশপাশের সড়কগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে তীব্র যানজট। সোমবার বিকেল 4টার দিকে শ্রমিকরা সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার সঙ্গে সঙ্গে যান চলাচল থেমে যায়। বিকল্প সড়কগুলোতেও চাপ বাড়তে থাকে, ফলে পুরো এলাকায় যানজটের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শ্রমিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পাচ্ছেন না, অথচ মালিক পক্ষ কোনো সমাধান দিচ্ছে না। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, নাসা গ্রুপের প্রতিষ্ঠানটি বর্তমানে বন্ধ রয়েছে এবং শ্রমিকরা এখনও 1 মাসের বেতন পাননি। অন্যদিকে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা লঙ্ঘনের অভিযোগে ভারতের জলসীমায় আটক হওয়া 91 জেলে অবশেষে দেশে ফিরেছেন। তাদের সঙ্গে ফিরেছে আটক হওয়া 4টি ফিশিং বোটও। রোববার বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে জেলে ও বোটগুলো গ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ড। দীর্ঘ অনিশ্চয়তার পর দেশে ফেরায় স্বস্তি ফিরে এসেছে পরিবারগুলোর মধ্যে। পরদিন সোমবার দুপুরে কোস্টগার্ড বেস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোট সহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড জানায়, আটক জেলেদের অধিকাংশের বাড়ি চট্টগ্রাম অঞ্চলে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে তারা অনিচ্ছাকৃতভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ড্রোনটি তেহরানের আকাশসীমায় প্রবেশ করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সেটিকে টার্গেট করে নামিয়ে ফেলে। তবে এটি কোন ধরনের ড্রোন এবং এটি আক্রমণাত্মক মডেল কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এর আগে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের একাধিক অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করেছিল ইরানি বাহিনী। সেই ধারাবাহিকতায় এবার রাজধানীর আকাশে ড্রোন শনাক্ত হওয়ায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 10টি মিসাইল নিক্ষেপ করে। এরপর সোমবার সকালে ইসরায়েল পাল্টা হামলা চালায় তেহরান, ইস্পাহান সহ ইরানের 3টি শহরে। পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করে। এর 1 ঘন্টার মধ্যেই ইরান থেকেও নতুন করে মিসাইল ছোড়া হয়। মধ্যরাত থেকে এখন পর্যন্ত ইরান কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে, আর ইসরায়েলও তেহরানে ব্যাপক বিমান হামলা করেছে। ইরান ইসরায়েলে মিসাইল ছোড়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানান। পারস্পরিক সম্মতিতে অবিবাহিত 2 প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যকার শারীরিক সম্পর্ক কোনো ব্যক্তির চরিত্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির ভিত্তি হতে পারে না, ভারতের সুপ্রিম কোর্ট এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। সোমবার তেলেঙ্গানার এক পুলিশ কনস্টেবল প্রার্থীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত স্থগিতের সময় এই মন্তব্য করেন বিচারপতি মনমোহন ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী 2014 সালে দায়ের হওয়া এক ফৌজদারি মামলার জেরে ওই প্রার্থীর স্টাইপেন্ডিয়ারি ক্যাডেট ট্রেনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সাময়িকভাবে বাতিল করেছিল তেলেঙ্গানার রাজ্য পুলিশ নিয়োগ বোর্ড। মামলাটি হয়েছিল প্রার্থীর পরিচিত এক নারীর অভিযোগে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে। তবে 2015 সালে লোক আদালতে বিষয়টি নিষ্পত্তি হয় এবং প্রার্থী তার আবেদনপত্রে মামলার তথ্য উল্লেখ করেছিলেন। তবুও নিয়োগ বোর্ড মামলাটিকে নৈতিক স্খলন হিসেবে বিবেচনা করে তার নিয়োগ বাতিল করে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায়, পারস্পরিক সম্মতিতে 2 অবিবাহিত প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্ককে চরিত্রহীনতার প্রমাণ হিসেবে দেখা যায় না এবং আইনগতভাবেও এমন কোনো বাধা নেই যা তাদের সম্পর্ক বজায় রাখতে নিষেধ করে। আদালত আরও বলে, সব সম্পর্ক বিয়েতে রূপ নেয় না, তাই কোনো সম্পর্ক বিয়েতে গড়ায়নি বলেই প্রতারণা হয়েছে এমন ধারণা গ্রহণযোগ্য নয়। বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী সামাজিক বাস্তবতা বদলাচ্ছে এবং কর্তৃপক্ষকে সেই পরিবর্তনের প্রতি সংবেদনশীল হতে হবে। ফুটবল বিশ্বকাপ এলে নানা ধরনের ভবিষ্যৎবাণী নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। কখনো অক্টোপাস, কখনো সুপার কম্পিউটার, আবার কখনো চিড়িয়াখানার কোনো প্রাণী, সবই জায়গা করে নেয় সমর্থকদের কৌতূহলের কেন্দ্রে। এরই ধারাবাহিকতায় এবার নজর কেড়েছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান EA স্পোর্টসের এক সিমুলেশন। তাদের সর্বশেষ পূর্বাভাসে 2026 বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে স্পেনের নাম। EA স্পোর্টস তাদের জনপ্রিয় গেম EAFC 26-এর মাধ্যমে বিশ্বকাপের
পূর্ণাঙ্গ সিমুলেশন চালিয়েছে। খেলোয়াড়দের বর্তমান পারফরমেন্স, রেটিং, কৌশল, সাম্প্রতিক ফলাফল এবং হাজারো ভার্চুয়াল ম্যাচের তথ্য বিশ্লেষণ করে তারা এই পূর্বাভাস দিয়েছে। তাদের হিসেবে লামিন ইয়ামাল, পেদ্রি ও রদ্রিদের মতো তারকাদের নিয়ে গড়া স্পেনিশ দলই ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার। ইএ স্পোর্টসের পূর্বাভাসকে ঘিরে আগ্রহ বাড়ার অন্যতম কারণ হলো তাদের ধারাবাহিক সাফল্য। এবার ক্রিকেটের খবর। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল সমালোচনা। সফরকারী দলগুলো প্রায়ই অভিযোগ তুলত অতিরিক্ত স্পিন সহায়ক ও মন্থর উইকেটের বিরুদ্ধে। তবে সাম্প্রতিক সিরিজগুলোতে সেই চিত্র বদলাতেই শুরু করেছে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও পেস বান্ধব উইকেট রাখার সম্ভাবনাই বেশি বলে ইঙ্গিত মিলছে। স্পিন সহায়ক নয় এমন কন্ডিশনে 3 পেসার নিয়ে একাদশ সাজানো স্বাভাবিক ব্যাপার, কিন্তু 4 পেসার খেলানোর সম্ভাবনা কতটা? ম্যাচের আগের দিন এমন প্রশ্নে মেহেদী হাসান মিরাজ জানান, মিরপুরকে ঘিরে প্রচলিত ধারণা বদলাচ্ছে। তার ভাষায়, সবার মানসিকতা ছিল যে মিরপুর মানেই ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই বাজে উইকেট, এটা ঠিক নয়। আমার মনে হয় মিরপুরেও আমরা ভালো উইকেট তৈরি করতে পারি।